ইয়েমেনের সিংহ হুথি, অগ্নিশিখা, বুকে লেলিহান আগুন, হাতে প্রতিশোধের তীর, যাদের নামে কাঁপে ইসরায়েল, যাদের শব্দে আমেরিকা থর থর। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঘোষণা, গাজায় ট্রাম্পের নীল নকশা, আগুনের লেলিহান শিখা, ট্রাম্পের জেদ, ইসরায়েলের আগ্রাসন, আরব বিশ্বের দ্বিধা, আর ইয়েমেন ইরানের অগ্নিমন্ত্র। এই সমীকরণে মধ্যপ্রাচ্য এখন বিস্ফোরণের প্রান্তে। সময় যেন থমকে গেল। আকাশ জুড়ে সাইরেনের প্রতিধ্বনি আর আতঙ্কের ছায়ায় কেঁপে উঠল ইসরায়েল। ইতিহাসের পাতায় লেখা হলো আরেকটি অধ্যায়, একটি লড়াই যা শুধু গোলাবারুদের নয়, এটি সংকল্পের, এটি প্রতিরোধের। ইয়েমেনের সামরিক বাহিনীর হামলায় আবারও সাইরেন বেজে উঠল ইসরায়েলে। আবারও ইয়েমেনি বিদ্রোহীদের টার্গেট ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে এবং তাদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ব্যর্থ হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের ইয়াফা এলাকার বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন। সারি বলেছেন যে সামরিক অভিযানটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরিচালিত হয়েছিল এবং সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তিনি আরও যোগ করেছেন যে সর্বশেষ হামলাটি ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সমর্থনে ছিল। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনের উপর প্রতিদিন কয়েক ডজন বিমান হামলা সশস্ত্র বাহিনীকে তাদের দায়িত্ব পালনে বাধা দেবে না। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না গাজার উপর আগ্রাসন বন্ধ হয় এবং ফিলিস্তিনি ছিটমহলের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হয়। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েল এবং আল কুদসে সাইরেন বেজে ওঠে। মদিইন এবং তেল আবিবেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ইসরায়েলের চ্যানেল 12 অনুসারে গুশদানে 2 জন আহত হয়েছেন। সাইরেন বেজে ওঠার সাথে সাথে একজন মহিলা তার গাড়ি থেকে নেমে 5 মিটার গভীর গর্তে পড়ে যান। অন্যদিকে তেল আবিবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আরেকজন মাথায় আঘাত পান। এর আগে সারি দাবি করেন ওয়াইএএফ গত 24 ঘন্টায় 3 বার লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর পাল্টা জবাব দিচ্ছে ইয়েমেনি বিদ্রোহীরা। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে গোষ্ঠীটি। পাশাপাশি লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজেও চালাচ্ছে হামলা। আমি একা যুদ্ধে নামি, আগুনের গান গাই, জ্বলে উঠুক প্রতিটি প্রাণ। ইয়েমেনের হুতি যোদ্ধাদের পণ, যুদ্ধের ময়দানে আমরা একা নই, আমাদের সাথে আছে লোহিত সাগরের লাল সূর্য। ইয়েমেনের অস্ত্রাগার, লোহিত সাগরে উত্তাল জল থেকে তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্রের মৃত্যু ঝড়। ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের ছায়ায় ডুবে আছে লোহিত সাগর। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তিনীতি যেখানে মরীচিকা, সেখানে হুতিরা লড়াই করছে প্রতিরোধের শেষ মশাল হয়ে। ওদের মন্ত্র জ্বলো কিন্তু নিভে যেও না। ইয়েমেনের উচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুতি ঘোষণা করেছেন, ইয়েমেনের সামরিক অস্ত্রাগার আবার গতিশীল হয়েছে। হুতিদের ডেড ট্রায়াঙ্গেল, ক্ষেপণাস্ত্র, ড্রোন, চালকবিহীন জাহাজ। লোহিত সাগরের অন্ধকারে জেগে উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের হাতের মুঠোয় এখন ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন এবং ইউএসডি বা চালকবিহীন বিস্ফোরক জাহাজ, যার প্রতিটির স্পর্শে কাঁপছে বৈশ্বিক বাণিজ্য ও ইসরায়েলের নিরাপত্তা বলয়। গত জানুয়ারিতে মার্কিন নৌবাহিনীর রিপোর্টে উঠে এসেছে, হুতিরা প্রথমবারের মতো ইউএসভি ব্যবহার করে আন্তর্জাতিক শিপিং লেনে আঘাত হানার চেষ্টা করেছিল, যা সৌদি আরবের আল মদিনায় 2017 সালের হামলার চেয়ে অত্যাধুনিক। হুতিদের গোপন কার্ড, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। 2015 সালের 14 জানুয়ারি ইয়েমেনি বাহিনী প্যালেস্টাইন টু হাইপারসনিক মিসাইল দিয়ে তেল আবিবের ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে আঘাত করে। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর। সামাদ ড্রোন, 300 কিলোমিটার পাল্লার এই ড্রোনগুলো সৌদি তেল স্থাপনায় আগুন জ্বালিয়েছে, যা হুতিদের দূরপাল্লার সক্ষমতার প্রমাণ। ইরানি টেকনোলজি, যুক্তরাজ্যের রয়্যাল নেভি ইরান থেকে চোরাচালান করা ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন ও ড্রোন জব্দ করেছে, যা হুতিদের অস্ত্রের উৎসের ইঙ্গিত দেয়।
গাজাকে ঘিরে বিশ্বযুদ্ধের ডামাডোল। ট্রাম্পের পরিকল্পনা কি একটি রসিকতা? ইয়েমেনের আনসার আল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতির কণ্ঠে ধরিত হয় এই বিদ্রুপ। ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর ষড়যন্ত্রের জবাবে হুতিরা শপথ নিয়েছে, আগে বা পরে যে কোনো আগ্রাসনের মোকাবিলায় আমরা ইসরায়েল মার্কিন জোটকে ধূলিসাৎ করব। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ শুরু করে, কিন্তু ফল হুতিরা আরও শক্তিশালী। তাদের অস্ত্র গুদাম ধ্বংস হলেও ইরানের সহায়তায় তারা ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ আলী আল হুথি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনি বাহিনীর কাছ থেকে তারা এমন কিছু দেখবে যা তারা আগে কখনো দেখেনি। ইন্টেলিজেন্স ফাঁকি। হামাস বা হিজবুল্লাহর বিপরীতে হুতিদের নেতৃত্ব বা অস্ত্রাগারের গোপনীয়তা পশ্চিমা গোয়েন্দাদের জন্য চ্যালেঞ্জ। ট্রাম্পের ফিলিস্তিনের উচ্ছেদের পরিকল্পনাকে হুতিরা দেখছে ইসরায়েলি সম্প্রসারণবাদের অংশ হিসেবে। আল হুতির হুঁশিয়ারি, আরব নেতারা যদি ট্রাম্পের ফাঁদে পা দেয় মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ইরানের প্রতিরোধ অক্ষ এখন দুর্বল, কিন্তু হুতিরা ইরানের শেষ শক্ত ঘাঁটি। গাজায় ফের যুদ্ধ শুরু হলে হুতিরা ইসরায়েলে দৈনিক 10টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হুতিদের সন্ত্রাসী তালিকায় ফিরিয়েছেন, কিন্তু 2015 সালের চেয়ে এখন হুতিরা অনেক বেশি শক্তিশালী। রাতের অন্ধকারে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসে আগুনের গর্জন। হুতিদের ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে ওঠে লোহিত সাগর। আনসার আল্লাহ নামে ডাক পাওয়া এই যোদ্ধারা এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুতি যোদ্ধারা আগুনে নিঃশ্বাস ফেলছে, যেন ইয়েমেনের মরুভূমি থেকে উঠে আসছে এক আগ্নেয়গিরি, যা ট্রাম্পের পরিকল্পনাকে পুড়িয়ে দিতে প্রস্তুত। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ। ট্রাম্পের পরিকল্পনায় রেগে আগুন ইয়েমেনের হুতি যোদ্ধারা। ডোনাল্ড ট্রাম্প যদি গাজাবাসীদের উচ্ছেদের পরিকল্পনা চালান, তাহলে ইয়েমেনি এই গেরিলারা অগ্নিশ্বাস ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে। তাদের কথায় যেন লুকিয়ে আছে মরু ঝড়ের গর্জন। তারা যেন বলতে চাইছে, গাজায় স্পর্শ করলেই আমাদের ক্ষেপণাস্ত্র হবে দোজকের আযাব। ট্রাম্পের গাজা পরিকল্পনা ইসরায়েলি ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনা দারুণ সমালোচিত হয়েছে। তিনি চান গাজা থেকে লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক জর্ডান ও মিশরে ঠেলে দিতে। আরব বিশ্ব এই প্রস্তাব শুনে চিৎকার করে বলছে, এটা জাতিগত নির্মূলের নীল নকশা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে গোপন বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনার পুনর্ব্যক্ত করেছেন, কিন্তু জর্ডান মিশর তো আগেই জানিয়ে দিয়েছে তারা ট্রাম্পের এমন পরিকল্পনা মানবে না। হুতিরা কি তবে গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্রই লিখবে ইতিহাস? ইয়েমেনের এই বিদ্রোহীরা শুধু যুদ্ধই জানে না, তাদের কথায় যেন লুকিয়ে আছে বিদ্রোহী কোনো কবিতার ঝংকার। তারা ঘোষণা দিয়েছে, প্রতিটি উচ্ছেদের চেষ্টায় আমাদের ক্ষেপণাস্ত্র হবে জবাব। আমরা লিখব নতুন ইতিহাস আগুনের অক্ষরে। গত কয়েক মাস ধরে হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ছুড়ে চলেছে ব্যালিস্টিক মিসাইল। তাদের লক্ষ্য ট্রাম্পের কানের কাছে পৌঁছে দেওয়া একটাই বার্তা, মরুভূমির বালি থেকেও জন্ম নেয় সাইক্লোন। হুতিদের এই সাহসের পেছনে কাজ করছে ইরানের সমর্থন। কায়রো থেকে রিয়াদ পর্যন্ত ধ্বনিত হচ্ছে একই স্লোগান, বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে সার্বভৌমত্বের যুদ্ধ। মিশর জর্ডানের নেতৃত্বে আরব লীগ ইতিমধ্যে ট্রাম্পের পরিকল্পনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। তাদের হুঁশিয়ারি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে 1 ইঞ্চি এগোলে ধ্বংস হবে শান্তির শেষ স্বপ্ন। গাজার আকাশে এখনও উঠছে হামাসের পতাকা, কিন্তু নিচে মাটির গভীরে জমেছে রক্তের রোদ। ট্রাম্প যদি গাজাবাসীদের উচ্ছেদের পথে হাঁটেন, তাহলে হুতিরা শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। তাদের ইরান সমর্থিত অস্ত্র ভাণ্ডার যে শক্তির প্রদর্শনী করতে সক্ষম, তা প্রমাণ করেছে লোহিত সাগরের যুদ্ধ জাহাজের হামলা। প্রশ্ন হলো, ট্রাম্প কি এই অগ্নি পরীক্ষায় নামতে চান? ট্রাম্পের একটি সিদ্ধান্ত আবারও মাতিয়ে তুলতে পারে এই আগ্নেয়গিরিকে। হুতিদের হুঁশিয়ারি, আরব বিশ্বের ক্ষোভ, ইসরায়েলের অহংকার, সব মিলিয়ে গাজার পরিস্থিতি এখন দারুণ উত্তপ্ত।
এক লহমায় উড়ে যেতে পারে শান্তির সব আশা। ইয়েমেনের হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবার কাকে টার্গেট করবে? ট্রাম্পের কলমে কি লেখা হচ্ছে গাজার নতুন স্ক্রিপ্ট? ইরানের প্রক্সিদের চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন এক অগ্নিঝরা ঘোষণায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনা ব্যর্থ করতে সামরিক হস্তক্ষেপের হুঙ্কার দিয়েছেন তিনি। আল হুতি বলেছেন, আমাদের আঙুল ট্রিগারে, প্রস্তুত আমরা যে কোনো মুহূর্তে। তিনি ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে যে কোনো আমেরিকান আগ্রাসনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিদের কাছে মাতৃভূমি থেকে জোরপূর্বক উৎখাত করার চেষ্টা করা হচ্ছে, যা তিনি অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের স্বপ্ন ২০ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে উচ্ছেদ করে সেখানে গড়ে তোলা মধ্যপ্রাচ্যের রিভেরা। জর্ডান মিশরে পুনর্বাসনের প্রস্তাব দিলেও দুই দেশই তা প্রত্যাখ্যান করেছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পরিকল্পনাকে ঐতিহাসিক সুযোগ বলে প্রশংসা করেছেন। গাজাকে উন্মুক্ত কারাগার বলা হয়, সেখান থেকে মানুষকে মুক্তি দিন। ইয়েমেনের প্রতিশোধের অস্ত্র কি বলছে হুথি? আমরা ইসরায়েল আমেরিকাকে ধ্বংসস্তূপে পরিণত করব। ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে বারবার হামলা চালিয়েছে। হুথি যোদ্ধারা আরব দেশগুলোর দুর্বলতাকে কটাক্ষ করে বলেছে গাজায় মানুষ না খেয়ে মরছে, কিন্তু আরব নেতারা আকাশপথ বন্ধ করতে পারেনি। সৌদি আরবের নিষ্ক্রিয়তাও তিনি তুলে ধরেছেন আল হুথি। আল হুথি বলেছেন, আমেরিকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কাজ করতে গাজা ছাড়িয়ে আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। তিনি জোর দিয়ে বলেন, আরব দেশগুলোকে ট্রাম্পের এই পরিকল্পনার সমর্থন করা উচিত নয়, কারণ এতে বিশ্বস্ততা ভঙ্গ হবে। ট্রাম্পকে অপরাধী, মিথ্যাবাদী, নৈতিকভাবে দেউলিয়া আখ্যা দিয়ে হুথি বলেছেন, ওয়াশিংটনের শান্তি প্রক্রিয়া সবসময় প্রতারণা। হামাস ফিলিস্তিনের জীবন্ত প্রতিরোধ, যাদের হাতেই লেখা হচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের পরাজয়ের ইতিহাস। গাজার মাটির নিচে ৮০০ কিলোমিটার সুড়ঙ্গ তাদের গেরিলা যুদ্ধের মহাযাত্রাপথ। ইসরায়েলের আয়রন ডোমের অহংকার ভেঙে দেয়া ইলেকট্রোম্যাগনেটিক পলস টেকনোলজি, হামাসের অনন্য প্রতিভা, ইসরায়েলি সেনাদের আত্মা কাঁপিয়ে দেয়া এই যোদ্ধারা প্রমাণ করেছে শৃঙ্খল ভাঙার নামই হামাস। ইরান ন্যায়ের পাহারাদার, হামাসের শক্তির উৎস। ফিলিস্তিনের মাটিকে রক্ষার দায়িত্ব নিয়েছে খামেনির দেশ। তেহরানের সমর্থন শুধু টাকায় নয়, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাস দিয়ে হামাসকে গড়ে তুলেছে ভয়ঙ্কর গেরিলা বাহিনী হিসেবে। ইরানি রেভলিউশনারি গার্ডস হামাসকে শিখিয়েছে কিভাবে ইসরায়েলি ট্যাঙ্কের বর্মভেদ করতে হয়, কিভাবে সাইবার যুদ্ধে শত্রুর চোখ অন্ধ করতে হয়। 2023 সালে ইরানের পাঠানো শাহেদ 136 ড্রোন গাজা থেকে তেল আবিবে আঘাত হেনে প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে ইরানি শেষ আশ্রয়। কিন্তু হামাস যেন মরুভূমির বালির ঘূর্ণি, ধ্বংসস্তূপ থেকে বারবার পুনর্জন্ম নিচ্ছে। ওরা যেন ঘোষণা করছে গাজা ইসরায়েলের জন্য ডেথ ট্র্যাপ, এখানে ঢুকলে কবর খুঁড়বে নিজেরা। গত 15 মাসে 17,000 হামাস যোদ্ধা নিহত হলেও তারা সমান সংখ্যক নতুন রিক্রুট করেছে। তাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক, ইরানি তৈরি কর্নেট ক্ষেপণাস্ত্র এবং গাজায় নির্মিত ড্রোন যা ইসরায়েলি ট্যাঙ্কের আর্মার ভেদ করতে সক্ষম। ইসমাইল হানিয়ে এবং ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হামাসকে দমাতে পারেনি, বরং ইয়াহিয়ার ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার এখন গাজার ছায়া কমান্ডার। তার নেতৃত্বে হামাস পুনর্গঠনের গতি বাড়িয়েছে। এমনকি ইসরায়েলের চেয়েও দ্রুত নতুন প্রজন্মের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে তাদের মনোবল ভাঙতে প্রস্তুত। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইরান হামাসকে শাহেদ 136 ড্রোন সরবরাহ করছে, যা 2500 কিলোমিটার পাল্লায় ইসরায়েলি শহরগুলো টার্গেট করতে পারে। আরেক টুইস্ট, ইরানি হ্যাকার গ্রুপ শ্যাডো কমান্ডো নাকি ইসরায়েলের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে। হামাসের গডফাদার ইরান, মৃত জেনারেল কাশেম সোলাইমানির পরিকল্পনা আজও হামাসের রক্তে প্রবাহিত। তার নির্দেশে গাজার সুড়ঙ্গগুলোতে ইরানি ফজর 5 রকেট তৈরি হয়, যা তেল আবিব পর্যন্ত আঘাত হানে।
সৌদি আরবের দ্বিমুখী খেলা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাল। একদিকে ট্রাম্পের সাথে $50 বিলিয়ন অস্ত্র চুক্তি, অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে ওআইসি জরুরি বৈঠক। সৌদি আরব ইসরায়েলকে চাপ দিতে অর্থনৈতিক অবরোধের হুমকি দিচ্ছে, কিন্তু গোপনে তেলের মূল্য স্থিতিশীল রাখতে আমেরিকার সাথে তাদের আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব চেকমেটের ঘোড়া, যে কোনো মুহূর্তে দিশা বদলাতে পারে। ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো, তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকেই ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো, ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে, তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে।
যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। ইরান এক বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিল, রেডিয়েশন লিকের হুমকি, নিউক্লিয়ার পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা। তেহরান স্পষ্ট বলল, আক্রমণের পর ক্ষতিগ্রস্ত স্থাপনায় IAEA এর প্রবেশ নিরাপদ নয়, কারণ সেখানে বিপদ, বিকিরণ ছড়ানোর আতঙ্ক, মারণ রেডিও অ্যাক্টিভ ধুলা বাতাসে ভেসে যাওয়ার ঝুঁকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কঠোর ভাষায় বললেন, IAEA চাইলে অভিযোগ করতে পারে না, কারণ এসব স্থাপনায় কোনো মানসম্মত নিরাপত্তা নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা তা নষ্ট করে দিয়েছে। তিনি বললেন, কোনো নজির নেই, কোনো প্রক্রিয়া নেই, তাই IAEA অভিযোগ করতে পারে না। ইরান জানিয়ে দিল, IAEA এর পরিদর্শন স্থগিত, কারণ সেখানে প্রবেশ মানে আরো বড় বিপদ, আরো বড় ধ্বংসের সম্ভাবনা। বাঘাই বললেন, এই সংকট ইরানের জন্য অভূতপূর্ব, কিন্তু ইরান ভয় পায় না, ইরান পিছিয়ে যায় না। তিনি বললেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, ইসরায়েলের কোনো অন্ধ স্বপ্ন পূরণ হবে না। অস্ট্রেলিয়ার অবস্থান নিয়েও ক্ষুব্ধ ইরান। তারা বলছে, এটা শুধু ইসরায়েলকে খুশি করার কৌশল, ইরানের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা। ইউরোপকে তিনি দিলেন আরো ধারালো বাটা। ইউরোপ টেবিলে ফেয়ার কথা বলছে, কিন্তু কোন টেবিল? কোথায় তাদের স্বাধীনতা, কোথায় তাদের সাহস? ইরান বলছে, এসবই শুধু জনসংযোগ, বাস্তবতা নয়। এদিকে IAEA হাহাকার করছে। তারা বলছে, তারা জ্ঞান হারিয়েছে, পর্যবেক্ষণের ধারাবাহিকতা ভেঙে গেছে, 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে তারা প্রবেশ করতে পারছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঘাতে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মুছে গেছে, কিন্তু তেহরান বলছে, ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু শক্তি কমেনি, অবস্থান বদলায়নি। ইরান এখনো দাঁড়িয়ে আছে, অটল, আর কোনো পরিদর্শন নেই, যতক্ষণ না নিরাপদ হয়, যতক্ষণ না হুমকি থামে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বললেন, আমেরিকা ও ইসরায়েল এসেছে, সমস্যা করেছে, পরাজিত হয়েছে, খালি হাতে ফিরে গেছে। তার কথা ছোট, কিন্তু আঘাত বড়। তিনি বললেন, 12 দিনের যুদ্ধে ইরানি জয়ী, ইরানি শক্তিশালী, ইরানি স্থির। অন্যদিকে ট্রাম্প বলছেন, তিনি ইরানের সাথে চুক্তি করতে চান। তিনি দাবি করেন, ইরান আসলে চুক্তি চাইছে, কিন্তু ইরান তা প্রকাশ করছে না। তার বক্তৃতায় ইসরায়েল প্রসঙ্গ স্পষ্ট। তিনি বললেন, যুক্তরাষ্ট্রের শক্তি অটুট, আর ইরানকে স্বাভাবিক হওয়ার পরামর্শ দিলেন। কিন্তু তেহরান জানিয়ে দিলেও ইরানের শক্তিকে উপেক্ষা করা যাবে না। ইসরায়েলের স্বপ্ন থামিয়ে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে, পরমাণু স্থাপনাগুলো রক্ষা করার শক্তি তাদের আছে, আর আক্রমণ হলে প্রতিরোধ আরও কঠোর হবে। শেষে সত্যটা খুব সোজা, ইসরায়েলে যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান মাথা নত করবে না। আক্রমণের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা এই জাতি আজ আবার প্রমাণ করল, ইরানের শক্তিকে ভাঙা সহজ নয়।